স্নিগ্ধ বিষ লিখেছে সামজিদ আক্তার মুন্নি। পর্ব সংখ্যা 54। কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। বাইরে প্রবল তুফান এখন শান্ত হয়ে গেছে, আর চারপাশে পৃথিবী ডুবে আছে এক কদমগ্ধ দম বন্ধকর নিস্তব্ধতায়। বৃষ্টির সম্পূর্ণ ভেজা রক্তাক্ত নাজাকে পাঁচকোলা করে ঘরে নিয়ে আসে তৌসির। নাজার জ্ঞান নেই, তার নিস্তেজ শরীরটা তৌসিরের দুহাতে এলেই আছে সঁপে দেওয়ার পাতার মতো। অতি যত্নে তৌসির তার শরীর থেকে ভেজা কাপড়গুলো ছড়িয়ে নেয়, প্রতিটা ক্ষতস্থান পরিষ্কার করে দেয়। অনেক কসরত করে সব নোংরা আর রক্তাক্ত কাপড় খোলে, তার গায়ে পরিয়ে দেয় একটি শুকনো টি শার্ট। এরপর আঙুল চালিয়ে সযত্নে গুছিয়ে তার অবিন্যস্ত ভেজা চুলগুলো। তবে ব্যান্ডেজ করার সুবিধার্থে একটু পরেই টি শার্টটি খুলে কোমর পর্যন্ত এনে কাঁথা দিয়ে ঢেকে দেয় নাজার শরীর। নাজার ফর্সা চামড়ায় চাবুকের কালশিটে দাগগুলো এখন ক্রমশ গাঢ় থেকে রূপ ধারণ করছে। সে কালচে দাগগুলোর দিকে তাকাতেই তৌসিরের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। মনে হয় চাবুকের প্রতিটি আঘাত তার নিজের পিঠে পড়েছে। নাজা এখনো জ্ঞানহীন, তার দগ্ধ ক্ষতবিক্ষত চামড়ায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে তৌসিরের গলা চিরে বেরিয়ে আসে এক বুক হাহাকার। আমার যতটুকু সুখ ছিল তা আজ আমি শেষ করে দিয়েছি। তুই গদ্দারি না করলেও পারতি, আমি এসবের কিছু চাইনি, কিন্তু আমার হাতে আর কোনো উপায় নেই। তৌসিরের হাত ধীরে ধীরে নেমে আসে নাজার তলপেটে। নাজার গর্ভে ওর বেড়ে ওঠা সন্তানের কথা সত্যি কি এটা? এ নিয়ে সন্দেহে মনের কোণে বিষাদ কাটা বিঁধল তার। তবু এক অজানা মোহ এসে ভর করেছে তৌসিরের ওপর। সে আলতো করে কান পাতে নাজার পেটে। অনুশোচনা আর যন্ত্রণায় তার ভেতরটা এখন ছটফট করছে। বুকটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে ওর নিজের সন্তানের অস্তিত্বের কথা এখন এক ভয়াবহ রক্তাক্ত পরিস্থিতি জানতে হবে। তা তৌসিরের কল্পনাতেও পড়েনি কখনো। নাজার পেটে মাথা রেখে সে স্তব্ধ হয়ে শুয়ে থাকা কিছুতে তার ভালো লাগে না। চারপাশে চেনা পৃথিবী বড্ড অচেনা, অন্ধকার থেকে এখন তার নিজের শরীরটাও আজ বেশ ক্ষতবিক্ষত, তবে আত্মার রক্তক্ষরণ যেন তার চেয়েও বহু গুণ বেশি। একেবারে জন্য হলেও তার মনে হচ্ছে এখন কি বিভৎস অন্যায় হতে দিয়েছে সে। কোনোভাবে উচিত হয়নি এমন করা। নিশ্চল হয়ে শুয়ে তৌসির চোখের কোণে এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল নাজার নাভিতে। মরিয়মের মৃত্যুর পর দীর্ঘ 22 বছর পেরিয়ে আজ প্রথমবার তৌসিরের চোখের কিনারায় পানি ঝরে। ঠিক এমন ঘোর লাগা মুহূর্তেই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। বাইরে বিবিজান আর একজন মহিলা ডক্টর দাঁড়িয়ে। তৌসিরের শরীরটা বিছানা ছেড়ে উঠতে চায় না, তবুও নিজেকে এক প্রকার জোর করে টেনে তোলে সে। ভারী ভাঙা আওয়াজ তোলে, আসছি। ডাক্তার শরীরে ক্ষতগুলো দেখতে হবে, তাই নতুন করে কোনো কাপড় না পরেই কাঁথা অবধি সযত্নে ঢেকে রাখে দরজাটা। এগিয়ে যায় সে। কিছুক্ষণ পর ডাক্তার চলে যায়। তৌসির আবারও নাজার শিওরে এসে পাথরের মতো বসে। ডাক্তার জানিয়ে গেছে নাজা 3 সপ্তাহের অন্তঃসত্ত্বা, কিন্তু অতিরিক্ত শারীরিক ও মানসিক ধকলের কারণে তার অবস্থা এখন সুতোর ওপর ঝুলছে। দ্রুত হাসপাতালে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। ডাক্তার কড়া নির্দেশ দিয়েছে, নাজাকে এখন সম্পূর্ণ শান্ত রাখা প্রয়োজন। অতিরিক্ত ছোটাছুটি, দুশ্চিন্তা, সামান্যতম মানসিক চাপ এক মুহূর্তে গর্ভপাতের কারণ হতে পারে। এর মধ্যে তার শরীরে ব্যান্ডেজ করা হয়েছে, তবে এখনো জ্ঞান ফেরেনি। তৌসির পলক্ষীন দৃষ্টে তাকিয়ে আছে নাজার মুখের দিকে। নাজার শুভ্র লালচে গালগুলো এখনো নীলচে কালশিটে, ঠোঁটের ফেটে রক্ত জমাট বেঁধে আছে। পুরো চেহারাটা এখন এক বিধ্বস্ত হাহাকার ছাপ। আর কিছুক্ষণ এই নিস্তব্ধতায় ডুবে থাকার পর তৌসির ধীরে ও ভারী পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। দাদাজান তলব করেছে তাকে। বাইরে বেরিয়ে ছাদে যায়। ছাদে এসে সোফায় ধপ করে বসে পড়ে সে। ক্লান্ত শরীরটা ভেঙে আসছে, মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। ইয়াদার ওয়াসিস নিঃশব্দে এসে বসে আছে দুজন। বিবিজান তৌসিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে হিসাব মেলাচ্ছে। প্রশ্ন করেন, এসব কি করবি? তৌসির এক দীর্ঘশ্বাস ফেলে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, কি আর করব? কি বা করার আছে আমার? তোমার মনে হয় ওই বাচ্চা রাখবে ও? বিবিজানের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক কুটিল শয়তানি হাসি। চিবিয়ে চিবিয়ে তিনি বলে, ও রাখবে না তো? তবে আমার ওকে দিয়ে রাখাবো। তোর বংশধর এখন খুব প্রয়োজন। তৌসিরের কপালে ভাঁজ পড়ে, ভুরু কোঁচকায় সে। জিজ্ঞাসা করে, কেমনে? বিবিজান এবার পাশ ফিরে তাকান দাদাজানের দিকে। দাদাজান তৌসিরের চোখে চোখ রেখে কুড়ো পৈচাসিক হাসি হেসে বললেন, শোন তাহলে। দাদাজানের ভয়ঙ্কর পরিকল্পনা শোনার পর তৌসিরের কৌতূহল নিয়ে সামনের দিকে ঝুঁকে আসে। এদিকে নাজার জ্ঞান ফিরে নাজা
গোটা স্নায়ুতন্ত্র জুড়ে সাপের তীব্র বিষাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ে, প্রতিটা ধমনীতে অসহ্য এক জ্বালা। মনে হচ্ছে কেউ ওর শিরায় শিরায় গলিত সীসা ঢেলে দিয়েছে। যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে যাচ্ছে, অসর হচ্ছে পা, থরথর করে কাঁপছে গায়ে। তৌসিরের পরিয়ে দেওয়া ঢিলে ঢালা একটা বার্সেলোনা টি শার্ট আর ট্রাউজার, কিন্তু এই শরীরটা যন্ত্রণার তার কাছে তুচ্ছ। যখন স্মৃতি আঘাত হানছে, তার বুক ঠিকরে যাচ্ছে। ঘোর কাটাতে মাস্টার চাচ্ছু সেই রক্তাক্ত ক্ষতবিক্ষত মুখটা মস্তিষ্ক পর্দায় যেন বিদ্যুৎ চমকানোর মতোই ভেসে ওঠে। লুটিয়ে পড়া দেহ, রক্তে ভেজা সাদা শার্ট, কাটা গলা, নিথর চোখ, সবকিছু একসঙ্গে ঝাপটা মেরে আসে। তার এক মুহূর্ত বিছানায় স্থির থাকতে ইচ্ছে করে না। অবেশ ক্লান্ত শরীরটা টেনে হিঁচড়ে টানতে থাকতে টলতে থাকে সে। বিছানায় পড়ে থাকা ওনাটা কোনো মতো গায়ে জড়িয়ে খাঁচার বন্দি কোনো আহত পাখির মতোই ছুটে বেরিয়ে আসে ঘর থেকে। তার গন্তব্য দিক নিজের বাড়ি, এক্ষুনি সে বাড়ি যাবে। কিন্তু নিচে নেমে সদর দরজা পর্যন্ত পৌঁছানোর আগে তৌসিরের মা আর চাচি পথ আটকে দাঁড়ায়। দুজনই থেকে জাপটে ধরে কাতর গলায় বোঝানোর চেষ্টা করে, তুমি প্রেগনেন্ট না যা, এভাবে দৌড়াদৌড়ি করলে তো বাচ্চার ক্ষতি হবে। বাচ্চা শব্দটা নাচার ভেতরে জ্বালা দাও দাও করে দিল, যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো। তার চোখের কালচে সবুজ মনেতে হিংস্রতা খেলে গেল। তাদের আঁকড়ে ধরা হাত থেকে নিজেকে ছাড়িয়ে তীব্র আক্রোশে ছটফট করতে থাকে সে। চিৎকার করে ওঠে, যাক মারা, এই পাপ মরে গেলে আমার কিছু যায় আসে না। আমার বড় সন্তান তুল্য মানুষটাকে যখন দুনিয়ায় নেই, তখন এই জানোয়ারের বাচ্চা সন্তান বাঁচবে কিনা মরবে তাতে আমার কি? এ আমার পেটে ধ্বংস হোক, ছাড়ুন আমাকে, আমাকে আমার বাড়ি যেতে দিন। নিচতলায় এসেছিল রুদ্র, সে এসেই দেখে তৌসিদের বলে নাজারে উন্মোদনের কথাই খবর পেয়ে সিঁড়ি ভেঙে ঝড়ের বেগে নেমে আসে তৌসির। করিডোরে পা রাখতেই তার কানে আশ্রে পড়ে নাজার বুক ফাটা আর্তনাদ। ডুকরে কাঁদতে কাঁদতে নাজা বলছে, আম্মা আমায় ছাড়ুন, আমার মাস্টার চাচু লাশটা আমায় শেষবারের মতো দেখতে হবে, আমার এই পেটের সন্তানকে মারতে হবে, আমাকে আটকাবেন না। বলতে বলতে হু করে কেঁদে ওঠে নাজা। শোক আর ক্ষোভে অন্ধ হয়ে নিজের পেটে পাগলের মতো কিলঘুষি মারতে শুরু করে। সে মনে করে এই কোমল উদরে লুকিয়ে থাকা ছোট্ট প্রাণটা তার সমস্ত যন্ত্রণার কারণ। বাড়ির সবাই আতঙ্কিত হয়ে তাকে আটকাতে ছুটে আসে। এক পর্যায়ে নাজা তার ভিড় ঠেলে সদর দরজায় গিয়ে এগোতে সক্ষম হয়। আফসোস, একটু এগোতে চাইলেই তৌসিরের সুঠাম পুরুষালী বাহুডোরে শক্তপোক্তভাবে বন্দী হয় সে। তৌসিরে এসে তাকে জাপটে ধরে জড়িয়ে পিছনের দিকে নিয়ে যায়। এতে নাজা ছটফটানি করতে করতে কাতর কণ্ঠে বলে, আমাকে যেতে দিন, আমার মাস্টার চাচুকে দেখতে দিন, তৌসির ছাড়ুন আমায়। তৌসির তাকে নিজের দিকে ঘুরিয়ে দুই কাঁধে শক্ত করে চেপে ধরে সজোরে এক ঢাকিয়ে চাপা গর্জন ওঠায়, তুই একা নয় এখন, তোর পেটে আমার সন্তান, তোর এই পাগলামি ওর ক্ষতি হবে। কথা শেষ করার আগে তৌসিরের গালে সপাটে এক চর বসিয়ে দিল নাজা। এই সন্তান আমার না, এ আমার পেটে হলেও এই সন্তান আমার না, আমি ওকে পৃথিবীর আলো দেখতে দিব না। তুই আমার সন্তানের মতো চাচাকে মেরে ফেলেছিস আর ভাবছিস তোর সন্তানকে সুরক্ষা আমি দেব? আমি এই কিটকে দুনিয়াতে আসতে দেব না, ছাড় আমায়। নাজার মুখে নিজের অনাগত সন্তানের হত্যার এমন নির্মম ঘোষণা শুনে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। বাড়ির সবাই তো স্তব্ধ হয়ে শুনে। মায়ের মুখে সন্তানের এমন মৃত্যু কামনা দেখে সবাই মেরে গেছে। এই থমথমে স্তব্ধতার মাঝে বিবিজান গম্ভীর কর্তৃত্বপূর্ণ কণ্ঠে তৌসিরকে বলে, ওকে নিয়ে ঘরে যা তৌসির। তৌসির গ্রাস থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছে। নাজা প্রলাপ বকতে থাকে, আমি যাব না, আমাকে বাড়ি যেতে হবে, আব্বাকে গিয়ে বলতে হবে তোরা আমার মাস্টার চাচুকে মেরে ফেলেছিস। তৌসির শিকদার, ওরা তোকে ধরে নিয়ে গেল, তোকে মারলো না কেন? তুই মরলি না কেন? তুই মরে গেলে আমার জন্য অনেক ভালো হতো। তুই মারা যা, নয়তো আমি তোকে কুপিয়ে মেরে ফেলবো। তোর এই ব্যবসা বিবিজান, আর তুই তোর সবটা মর। এত পাপ করিস তাও তোদের ওপর আল্লাহর গজব পড়ে না? মানসিক ভারসাম্য পাই হারিয়ে ফেলেছে না, যা যা মন চায় তাই বকছে সে। পাগলের মতো একটার পর একটা কথা বলছে, তবে তাকে এক প্রকার শব্দ উচ্চারণ করার সুযোগ দিল না তৌসির। তাকে পাঁচকলা করে তুলে নেয়। যাওয়ার সময় বিবিজানের দিকে এক পলক তাকিয়ে চোখের ইশারায় কিছু একটা বুঝে সোজা হাঁটা ধরে নিজের ঘরের দিকে। ঘরে এনে নাজাকে বিছানায় বসিয়ে দেয় তৌসির। নাজার স্প্রিং এর মতো ছড়িয়ে ছিটকে উঠতে তৌসিরকে তাকে শক্ত করে চেপে ধরে আটকে ধরে। নাজার সামনে মেঝেতে হাঁটু করে বসে পড়ে, মাথা নিচু করে দুহাত প্রসারিত। একজন সর্বগ্রস্ত অসহায় ভিক্ষুকের মতো করুণ গলায় বলে, আমার সাথে সংসার করা লাগবো না নাজা তোর। আমি জানি তুই আমায় কখনো মাফ করতে পারবি না, আপন করতেও পারবি না, কিন্তু এই মুহূর্তে আমি তোর কাছে আমার সন্তানের জান ভিক্ষা চাচ্ছি। দিবি আমায় আমার সন্তানের জান ভিক্ষা? একটু দয়া করবি এই হতভাগাকে? নাজার চোখের পানি ততক্ষণে শুকিয়ে কাঠ হয়ে গেছে। সেখানে এখন
কণ্ঠতে জমাট বাঁধা রক্তের শূন্যতা, একরাশ তীব্র ঘৃণা, আর তার ভেতরে অগ্নিপ্লাতের মতোই জ্বলতে পুড়ে যাওয়া ধূসর জনপদ। তৌসিরের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে শীতল গলায় সে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি দয়া করেছিলেন আমায়? আমার মাস্টার চাচুর প্রাণ ভিক্ষা দিয়েছিলেন আমায়? নাজার কালচে সবুজ চোখের দিকে স্থির দৃষ্টি তাকিয়ে তৌসির অবিচিত কণ্ঠে জবাব দেয়, তোর গদ্দারিনীর প্রাপ্য ছিল এটা। ওইখানে আমার কোনো কথা জায়েজ ছিল না। কথাটা শোনা মাত্র নাজার কপালের রগ ফুটে ওঠে। নীলাভ শির দ্বারা শিরাগুলো যেন এখনই ছেড়ে আসবে। বুকের ভেতর ডুকরে ওঠে হাহাকার, প্রাণপণে চেপে রাখে সে। ক্ষিপ্ত গলায় হিসিস করে বলে, আমি বলিনি, আমি কোনো গদ্দারি করিনি। আমি তো এই সন্তান আর আপনাকে নিয়ে একটু সুখে সংসার করতে চেয়েছিলাম। এর বাইরে কারোর সাথে আমার কোনো লেনাদেনা ছিল না। আমাকে আর একটাবার বিশ্বাস করলে কি হতো তৌসির শিকদার? আরেকবার পারা যেত না? আমার জন্য নাকি আপনার কাছে সব মাপ? তাহলে বিনা অপরাধে আমার সামনে কেন আমার সন্তান সমতুল্য আমার চাচাকে মৃত্যু দিলেন? কেন শাস্তি দিলেন তাকে? আপনি আমার সন্তানের সমান চাচুকে বাঁচতে দেননি। আমি আপনার সন্তানকে পেটে ঠাঁই দিব না, ব্যাস কথা শেষ। আমার না, আর কোনো দিনও হ্যাঁ হবে না। নাজার কথাটুকু তৌসিরের বুকের ভেতর একটা ভীষণ ক্ষত তৈরি করলো। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাজার দিকে। সেই দৃষ্টিতে আছে এক অসহায় পুরুষকে ভেঙে পড়ার অস্তিত্ব। তৌসির তার স্থির থাকতে পারছে না। সে হাঁটু গেড়ে বসে পড়া অবস্থায় আরো একটু এগিয়ে যায় নাজার পায়ের কাছে। কাঁপা কাঁপা হাতে নাজার দুটো হাত নিজের মুঠোয় তুলে নেয়। ভেঙে পড়া মিনতি ভরা কণ্ঠে বলে, তুই যা চাইবে আমি তাই করবো। আমার মরণ তোর কাছে সবচেয়ে বড় কাম্য। আমি মইরা যাবো, তারপরও তুই আমার নিষ্পাপ বাচ্চাটারে একটু তোর পেটে ঠাঁই দে না। দয়া কর না একটু আমারে। আমার পাপের শাস্তি দিস না আমার নিষ্পাপ অস্তিত্বটাকে। আমার সন্তানের জানটা আমার ভিক্ষা দে না নাজা। দিবি এই হতভাগারে ভিক্ষা? আমার সন্তানের জানটা ভিক্ষা দে। আমার নিঃস্ব করিস না নাজা। আর নিতে পারবো না, সহ্য করতে পারবো না। সহ্য ক্ষমতা তো পুরাই ফুরাই গেছে আমার। নাজি আবার শুনেও যেন শুনলো না, নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো না। কারণ হাত ছাড়ানোর জন্য যে শক্তির প্রয়োজন তা তার ভিতর অবশিষ্ট নেই। সে এখন সম্পূর্ণ পাথর হয়ে গেছে। এমন এক পথ যার বুকে আঘাত করলেও কোনো শব্দ আসে না, কোনো কিছু না, প্রতিধ্বনি ফেলে না। তার চোখের পাতা কাঁপছে না। পাথরের মতো নিথর কণ্ঠে নাজা বলে ওঠে, তাহলে আমার মাস্টার চাচুর প্রাণ ফিরিয়ে দিন। আমিও আপনার সন্তানকে আমার গর্ভে ঠাঁই দিব। কথা শুনে কিছুক্ষণ তৌসির নাজার মুখের দিকে তাকিয়ে থাকে। নাজার মুখে এখন কোনো আবেগ, ক্রোধ, অভিশাপ কিচ্ছু নেই। সেখানে আছে শুধু এক ভয়ঙ্কর শূন্যতা, যা দেখে অভিশাপের চেয়েও ভয়ঙ্কর লাগে। তৌসিরের ঠোঁট কেঁপে ওঠে অনেক কষ্টে, প্রায় শ্বাস বন্ধ করে উচ্চারণ করে, এটা সম্ভব না। নাজার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক টুকরো চিলতে হাসি। বিদ্রুপ করা কণ্ঠে সে উষ্ণতা নেই। সেও বলে ওঠে, তাহলে এই সন্তানকে বাঁচানো অসম্ভব। আপনার মতো পশুর সন্তান আমি জন্ম দিব না। অবশ্যই না, আমি জন্ম দিব, তারপরও বড় হবে, বড় হয়ে আপনার মতো পশু তৈরি হবে। আপনার মতো কত মায়ের বুক খালি করবে। মায়েরা আমার মতো সন্তান হারিয়ে হাহাকার করবে। তার এই পেটের সন্তান আপনার মতো পশুরূপ নিক, আমি তা চাই না। না, আমি আর পাপ বাড়তে দিব না। আমার সবচেয়ে বড় ভুল, আমি আপনাকে ভালোবাসার চেষ্টা করতাম, আপনার সাথে সংসার করার স্বপ্ন দেখতাম, বিছানায় আপনার সাথে সুখের কাতর হতাম, সুখের যন্ত্রণাগুলো নিজে আলিঙ্গন করে নিতাম। আপনার জন্য নিজের বাপ চাচার বিরুদ্ধে গিয়েছিলাম। আপনার জন্য নিজের বিলাসবহুল জীবন ছেড়ে এই সংসারে থাকার স্বপ্ন দেখেছিলাম। আপনার সাথে নিজের প্রথম ভালোবাসার ভুলার চেষ্টা করেছিলাম। আপনার জন্য তাহাজ্জুদের মোনাজাতে বসে আপনার ভালো চাইতাম। আপনার জন্য রাগ জেদ ছেড়ে দিতাম। আপনার হাসি মুখ দেখলে নিজেও হাসতাম। আপনি এত খারাপ হওয়ার পরেও আপনাকে আদর্শ স্বামী হিসেবে দেখতাম। কথাগুলো বলতে বলতে নাচার গলা ধরে আসে, চোখ ভিজে আসে, কারণ কান্নার জন্য সে অশ্রু প্রয়োজন। তার যে নাচের কাছে নেই, শুকিয়ে গেছে তা, পাথর বনে গেছে যে নিচেও। আর অত্র কিছু আর অপরাধ ছিল, যে অপরাধের মাসুল দিতে গিয়ে সে রক্তাক্ত হলো। রক্তাক্ত হলাম, সাথে নিজের সন্তান মতো চাচাকে রক্তাক্ত দিয়ে গোসল করালাম। সব আমার ভুল, আমার ভুল, আমার প্রায়শ্চিত্তই করতে হবে, আমি করব। প্রথমে এই সন্তানকে মারবো, তারপর নিজেকে মারবো, ব্যাস সব শেষ। তারপর হঠাৎ নাজার কণ্ঠে ফিরে এলো বিদ্রুপ আর তীব্র বিষাক্ত মরা তাচ্ছিলের হাসি। আপনি সন্তানের জন্য এত বেপরোয়া হচ্ছেন কেন? মাকিবাজি আপনি? মাকিদের জন্য মানুষের বিছানায় পাঠাতে পারেন, তাহলে নিজের বিছানা আনতে পারেন না? এতদিন আনেন নাই, এখন আনবেন। একজনের থেকে আরেকজনের সন্তান নেবেন, সমস্যা কি? নাজার এই কথাগুলো বুলেটের মতো ছিদ্র করে দিল তৌসিরের বুক। প্রতিটা বাক্য এক একটা মৃত্যুর মধ্যে লাগলো তার কাছে। তার বুক ফাঁকা ফাঁকা লাগছে, সবকিছু শূন্য। সে আর কোনো কথা বলতে পারে না। কি বলবে সে? কোনো যুক্তির আড়ালে রাখবে সে নিজেকে? কোন মিথ্যা দিয়ে এই সত্যকে ঢাকবে? ধীরে ধীরে সে
সে নাজের হাত ছেড়ে দিল। হাতটা প্রাণহীন বস্তুর মতো ঝুলে পড়ে নাজার পাশে। তৌসির মাটিতে বসে পড়ে। না, ঠিক বসা নয়, মনে হচ্ছে কোনো অদৃশ্য ভার মাটির সাথে মিশে নিচ্ছে তাকে। সে অচেতন, অসর হয়ে আসে, এমনকি নিঃশ্বাসটুকু মনে হয় নিজের নয়। তৌসির মাথা নিচু করে বসে আছে। কি হলো তার? সংসার, হাই, আজ কি দশা হলো সংসারের? এ কেমন দশা, কেমন হলো? ও, এটা হচ্ছে গল্প শেষ। এটা হচ্ছে লেখিকার নোটস। কেমন হলে বলবেন, আর নাজার কি করা উচিত সেটাও বলবেন। রিয়েক্ট করেন বেশি বেশি, তাহলে 1-2 দিনের ভেতরে গল্প দিব।